এখন দেখুন দেওয়া আছে চ্যাপ্টার 22 বয়েস দেওয়া আছে। তাহলে আমরা বয়েস নিয়ে আমরা আলোচনা করব। বয়েস নিয়ে সাধারণত আমরা এসএসসিতে 9, 10 এবং ইন্টারমিডিয়েটও আমরা পড়েছি, তো এটা নতুন কোনো কিছু না। এখানে দেখেন বয়েসের স্ট্রাকচার দেওয়া আছে। এখানে যদি খেয়াল করে দেখেন যে প্যাসিভ স্ট্রাকচার অফ টেন্স, টেন্সের অনুসারে বয়েসের স্ট্রাকচার হয়। আমরা যদি খেয়াল করে দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে কি আপনার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা বাকি অংশ। আর প্যাসিভ করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে বি ভার্ব এম ইজ আর, তারপর মূল ভার্বের সাথে ফার্স্ট পার্টিসিপল, তারপর বাই ব্যবহার করব, তারপর আমরা মানে অবজেক্ট ব্যবহার করব। যেমন দেখেন আই ইট রাইস, এটা হচ্ছে আপনার নর্মাল সেন্টেন্স, যেটা হচ্ছে টেন্সের। এখানে যে অ্যাক্টিভ মানে কি আপনি টেন্স, অ্যাক্টিভ মানে টেন্স, আর প্যাসিভ মানে হচ্ছে আপনার ভয়েস। তাহলে আই ইট রাইস এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে বলছে যে প্রথমে হইবে অবজেক্টটা, সাবজেক্ট হবে, রাইস আগে হবে। তারপর বি ভার্ব আমরা এম ইজ আর লাগাবো। তাহলে যেহেতু এখানে রাইস দ্বারা মানে রাইস হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যায় নাই, পরিমাপ করা যায়, তাদের সাথে কখনো প্লুরাল হবে না, তাদের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, তাই আমরা ইজ দেব। তারপর হচ্ছে গিয়া বলতেছে যে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিলাম, ইটের ফার্স্ট পার্টিসিপল ইটেন, সূত্র অনুসারে বাই দিলাম বাই, সূত্র অনুসারে সাবজেক্ট হবে অবজেক্ট হিসেবে, সাবজেক্ট ছিল আই হচ্ছে অবজেক্ট হচ্ছে মি। এভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, মানে এটা হচ্ছে অ্যাক্টিভ মনে রাখবেন, অ্যাক্টিভ মানে হচ্ছে আপনার টেন্স, ঠিক আছে, অ্যাক্টিভ মানে টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র হচ্ছে আপনার সাবজেক্ট এম ইজ আর, মূল ভার্বের সাথে আইএনজি, বাকি অংশ বা অবজেক্ট বলেন বা বাকি অংশ, যেমন আই এম ইটিং রাইস, এটা হচ্ছে আপনার টেন্স। আর প্যাসিভ মানে হচ্ছে বয়েসের নিয়ম হচ্ছে যে আপনার যে অবজেক্ট হবে সাবজেক্ট, এম ইজ আর এর সাথে আমরা বিং লাগাবো, তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর সাবজেক্ট হবে অবজেক্ট। যেমন দেখেন আই এম ইটিং রাইস, এখানে রাইসটা আমরা অবজেক্টের সাবজেক্ট বানাইছি রাইস, তারপর আমরা ইজ বসাইছি, তারপর এম ইজ আর এর মধ্যে ইজ বসেছি, তারপর হচ্ছে বিং বসেছি, তারপর মূল ভার্বের পিপি, ইটের পিপি হচ্ছে ইটেন, তারপর সূত্র অনুসারে বাই দিলাম বাই, সূত্র অনুসারে সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই এর অবজেক্ট হচ্ছে মি। এইভাবে দেওয়া আছে বয়েস। তো এখানে দেখেন প্রেজেন্ট পারফেক্ট দেওয়া আছে, একইভাবে ফার্স্ট ইনডিফিনিট দেওয়া আছে, ফার্স্ট কন্টিনিউয়াস দেওয়া আছে, ফার্স্ট পারফেক্ট দেওয়া আছে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ঠিক আছে। ফিউচারটা আপনি দেখেন ফিউচার ইনডিফিনিটের সূত্র কি, টেন্সের সূত্র কি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মূল ভার্ব, তারপর অবজেক্ট বা বাকি অংশ, যেমন আই শ্যাল ইট রাইস। এটাকে প্যাসিভ করতে গেলে প্রথমে হবে আপনার সাবজেক্ট, মানে অবজেক্ট হবে সাবজেক্ট, রাইস দিলাম, তারপরে শ্যাল বা উইল যেটা থাকে এটা দেবো, শ্যাল যেহেতু আছে শ্যাল অথবা উইল যেমন একটা দিলে চলবে, উইল দিলাম, তারপর আমরা বি বসাতে হবে, দিলাম বি, তারপর মূল ভার্বে পিপি, মূল ভার্ব হচ্ছে আপনার ইটের পিপি ইটেন, তারপর সূত্র অনুসারে বাই দিলাম বাই, তারপর সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট ছিল আই এর অবজেক্ট হচ্ছে মি। এভাবে বয়স পরিবর্তনের ক্ষেত্রে সাবজেক্ট এবং টেন্স অনুসারে মানে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব হয়, ঠিক আছে। বয়স পরিবর্তনের সাবজেক্ট এবং টেন্স অনুসারে, যেমন আমরা জানি প্রেজেন্ট টেন্স থেকে ইনডিফিনিটের ক্ষেত্রে বি ভার্ব হচ্ছে এম ইজ আর, ফার্স্ট হচ্ছে আপনার ওয়াজ ওয়ার, আর ফিউচার হচ্ছে শ্যাল বি উইল বি, কন্টিনিউয়াস হচ্ছে এম বিং ইজ বিং আর বিং, ফার্স্ট হচ্ছে আপনার ওয়াজ বিং ওয়ার বিং, ফিউচার হচ্ছে শ্যাল বি বিং উইল বি বিং, পারফেক্টও দেওয়া আছে। তো এখানে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে। এখানে দেন ফ্যাক্টিটিভ বা কমপ্লিমেন্ট যুক্ত অবজেক্টকে কমপ্লিমেন্ট, আর এগুলো আমাদের জানা দরকার নাই, সেটা কমপ্লিমেন্ট হইলো না কি হইলো সেটা আমাদের জানা দরকার নাই। আমরা যে সূত্র শিখছি সেই সূত্র অনুসারে, যেমন দেখেন এখানে আছে দে মেড মি ক্যাপ্টেন, তাহলে আমাদের সূত্র হচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট, এখানে দেখেন অবজেক্ট দুইটা আছে, মিও আছে ক্যাপ্টেনও আছে, দে হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, মি এবং ক্যাপ্টেন দুইটাই কিন্তু হচ্ছে কি আপনার অবজেক্ট। তাহলে কোন অবজেক্টটা নেব আপনার ইচ্ছা একটা নেন, তবে ব্যক্তিবাচকটা নিলেই ভালো হয়। তাহলে আই নিলাম, অবজেক্ট হবে সাবজেক্ট নিলাম আই। তারপরে দেখেন এটা কোন টেন্সে আছে, সেটা হচ্ছে আপনার ফার্স্ট ইনডিফিনিট, দেখুন সাবজেক্ট মূল ভার্বে ফার্স্ট ফর্ম, তাহলে ফার্স্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে বি ভার্ব কি লাগবে, এই যে ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে দেখেন দেখছে ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বি ভার্ব হবে ওয়াজ অথবা ওয়্যার, অথবা ওই যে দেখেন এখানে দেখছে ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বি ভার্ব দেওয়া আছে ওয়াজ ওয়্যার, তারপরে মূল ভার্বে ফার্স্ট পার্টিসিপল, তাহলে এটা এখানে দেবো, তাহলে আমরা দেবো আয়ের সাথে দেবো ওয়াজ, তারপর মূল ভার্বে ফার্স্ট পার্টিসিপল, মেডে ফার্স্ট পার্টিসিপল মেডি, তারপরে যে বাকি অংশ রয়ে গেছিলো ক্যাপ্টেন দিছি, সূত্র অনুসারে বাই দিলাম বাই, সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট আসলো দে এর অবজেক্ট হবে দ্যাম। এইভাবে করব। আর মনে রাখতে হইব ক্যান কুড মে মাইট থাকলে আমরা এগুলোর সাথে আমরা বি লাগাবো, বি আর কিছু না, ঠিক আছে। তারপরে দেখেন এখানে দেওয়া আছে যে বি গোয়িং টু একটি মডাল ভার্ব, তাই এটা প্যাসিভ করার সময় বি গোয়িং টু কোনো পরিবর্তন হবে না, যেমন সেম নেবে তার সাথে আমরা বি লাগাবো, শুধু বি। এখন কীভাবে হয়েছে আপনি খেয়াল করে দেখেন, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এখানে খেয়াল করেন হি হচ্ছে সাবজেক্ট,
ইজ গোয়িং টু এটা হচ্ছে কি আপনার মডাল অক্সিলারি ভার্ব, ওই যেটা ক্যান কুড মে মাইট উইল উড ওই যেখানে দেওয়া আছে ক্যান কুড মে মাইট উইল উড, এটার মতো ইজ গোয়িং টু মডাল ভার্ব, মানে ক্যানের মতোই, ক্যান যেরকম এরকমই। তারপরে দেখেন ওখানে ওপেন দেওয়া আছে, ওপেন হচ্ছে আপনার মূল ভার্ব, আর এ সব দেওয়া আছে, এ সব হচ্ছে আপনার অবজেক্ট। তাহলে সূত্র অনুসারে অবজেক্ট হবে সাবজেক্ট, তাহলে অবজেক্ট যেহেতু সাবজেক্ট হয় তাহলে দিলাম অবজেক্টের সাবজেক্ট বানায় এ সব। তারপর আমরা দেব কি ইজ গোয়িং টু, দিলাম ইজ গোয়িং টু। তারপর আমরা সূত্রে বি দেব, কেন আমরা বলছি যদি ক্যান কুড মে মাইট উইল উড থাকে তাহলে মডাল যেগুলো আছে এগুলো থাকলে এরপরে বি লাগাইতে হয়, তাহলে ইজ গোয়িং টু যেহেতু ক্যান কুডের মতোই মডাল, তারপর আমরা বি লাগাইলাম। তারপর সূত্র বয়সের সূত্র অনুসারে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তাহলে ওপেনে ফার্স্ট পার্টিসিপল ওপেন দিলাম। তারপর সূত্র অনুসারে বাই দিলাম বাই। সূত্র অনুসারে সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, হি এর অবজেক্ট হচ্ছে কি হিম, এইটাই দেওয়া আছে। তারপর একটা দেখেন মূল ভার্ব দ্বারা শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে প্রথমে লেট, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। যেমন দেখেন ওপেন দ্য উইন্ডো, এই যে এটা এখানে খেয়াল করে দেখেন এটা হচ্ছে কি আপনার ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ভার্ব দ্বারা শুরু হয়েছে, মূল ভার্ব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ। তাহলে প্রথমে লেট দিলাম লেট, তারপর বলছে অবজেক্ট, অবজেক্ট দ্য উইন্ডো দিলাম দ্য উইন্ডো, তারপর বলছে সূত্র অনুসারে বি দিলাম বি, তারপর বলছে মূল ভার্বের পিপি দিলাম ওপেনের পিপি ওপেন্ড, এভাবে করে ফেলবো। তো আমরা নিচে যে ডু নট যুক্ত ইম্পারেটিভকে করার জন্য হলে প্রথমে ডু নট যদি থাকে তাহলে আমরা লেট নট দেবো, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর পিপি। যেমন দেখেন ডু নট ক্লোজ দ্য ডোর, তো আমরা প্রথমে কী দেবো লেট, আর যেহেতু ডু নটের মধ্যে নট ছিল তাই লেট নট দেব, ঠিক আছে, আর লেট নট দিলাম। তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দ্য ডোর দিলাম দ্য ডোর। তারপর বলছে সূত্র অনুসারে বি, বি বলতে বি ভার্ব না কিন্তু বি মানে বি ওই, বি দিলাম। তারপর হচ্ছে মূল ভার্বে পিপি, মূল ভার্ব হচ্ছে ক্লোজ, ক্লোজের পিপি হচ্ছে ক্লোজড, এটাই দেওয়া আছে। লেট যুক্ত ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা বাক্য শুরু হলে তার পেসিভ ফর্ম হচ্ছে আপনার লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বে পিপি প্লাস বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। মানে যদি দেখেন এখানে দেওয়া আছে লেট হার সিং এ সং, যদি উপরে আমরা বলছিলাম যে এটা হচ্ছে কি আপনার ইম্পারেটিভ সেন্টেন্স যেটা হচ্ছে কি ভার্ব দিয়ে শুরু হলে, দেখেন এখানে ডু নট ভার্ব দিয়ে শুরু হয়েছে, অথবা দেখেন ডু দ্য ওয়ার্ক ভার্ব দিয়ে শুরু হয়েছে, অথবা ফ্লাক মি এ ফ্লাওয়ার এটা কিন্তু প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু লেট দ্বারাও শুরু হয়, যদি লেট দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে তার সূত্রটা হচ্ছে এইটা। তাহলে আমরা দেখি যে লেট হার সিং এ সং বসে লেট দ্বারা শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটাকে আমরা বয়স করার জন্য প্রথমে লেট বসাতে হইব, তা আমরা বসাইলাম লেট। তারপর বলছে বস্তুবাচক অবজেক্ট, দেখেন এ সং যেটা এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, আর হার যেটা এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে এ সং বসাইলাম। তারপর সূত্র অনুসারে বি দিলাম বি, সূত্র অনুসারে ভার্বে পিপি সিং এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে সাং, তারপর বলছে বাই দিলাম বাই, তারপর বলছে ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তি আসলো হার, এই অবজেক্টটা বসে দিলাম হার। এভাবে আমাদেরকে করতে হবে। নেভার যদি থাকে তাহলে কীভাবে করবে দেখেন লেট নট প্লাস অবজেক্ট প্লাস এভার প্লাস বি প্লাস পিপি ভার্বের পিপি, দেখেন দেওয়া আছে নেভার টেল এ লাই, তাহলে আমরা প্রথমে বলছি যে লেট নট দিলাম লেট নট, তারপর বলছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এল আই, তারপর বলছে নেভার ছিল তাই এটা এবার বানাবো তাই দিলাম এবার, তারপর বি দিলাম বি, মূল ভার্বে পিপি, টেলের ফার্স্ট পার্টিসিপল টোল্ড। এই যে সূত্রগুলো আছে এগুলো আপনার শিখতে হবে, এই সূত্র যদি আপনার না শিখেন তাহলে পারবেন না, কারণ বিভিন্ন পরীক্ষায় এই সূত্রগুলো শিখে প্র্যাকটিস করতে হবে। আমরা যদি প্র্যাকটিস না করি তাহলেও হবে না। দেখেন ইন্টারগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে অক্সিলারি ভার্ব আনতে হবে, বাক্যটির টেন্স অনুসারে পরিবর্তন করতে হয়। হো যুক্ত মানে প্রশ্নবোধক বাক্যে প্যাসিভ করার নিয়ম এখানে দেখেন দেওয়া আছে। হো যুক্ত হলে প্যাসিভ করার নিয়ম হচ্ছে আপনি প্রথমে বাই হোম, তারপর বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বে পিপি, তারপর প্রশ্নবোধক। ওগুলোকে দুটি অক্সিলারি ভার্ব থাকলে একটি সাবজেক্টের আগে অপরটি পরে বসে। যেমন দেখেন এখানে দেওয়া আছে, দেখেন হু হ্যাজ ব্রোকেন দিস জাগ, এই যে সেন্টেন্সটা এটা হো দ্বারা শুরু হয়েছে ইন্টারোগেটিভ, তাহলে এটাকে স্ট্রাকচার করার নিয়ম হচ্ছে প্রথমে বাই হোম দিলাম, দেখেন বাই হোম দিলাম প্রথমে, তারপর বলছে অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে, দেখেন অক্সিলারি ভার্ব দেয়া আছে হ্যাজ, দেয়া দিলাম হ্যাজ, তারপর বলছে সাবজেক্ট দিলাম সাবজেক্ট দিস জাগ, তারপরে দেবো ভার্বে পিপি ব্রোকেন পিপি ওয়ার রুইসুই, তাই আমরা দিলাম ব্রোকেন পিপি। আর এখানে বিন দিব কেন, এখানে আর বলছে না বিন দেওয়ার কথা, এখানে আমরা বিন দিতে হবে কারণ এটা দেখেন এটা ফার্স্ট পারফেক্ট আছে, ফার্স্ট পারফেক্ট হলে আমরা জানি যে হ্যাভ বিন হ্যাজ বিন ব্যবহার করতে হয়।
প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম বিং ইজ বিং আর বিং, আর ফার্স্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বিং ওয়ার বিন। একইভাবে যদি পারফেক্ট হয় তাহলে হ্যাড বিন বা হ্যাজ বিন বা হ্যাভ বিন, তাই দেখেন ওই যে বিন ব্যবহার করা হয়েছে। হোম থাকলে কি হবে? হোম থাকলে দেখেন হোমের সূত্র দেওয়া আছে যে হু প্লাস অক্সিলারি ভার্ব পিপি বাই প্লাস অবজেক্ট। যেমন দেখেন বাই হোম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড, এটা তাহলে প্রথমে হচ্ছে কি আপনার হু দিলাম হু, পরে হচ্ছে অক্সিলারি ভার্ব দেখেন ক্যান আছে ক্যান, তারপরে বলছে যে ভার্বের পিপি, তাহলে ভার্বের পিপি যেটা সেটা দেখেন সেটা হচ্ছে সেভড, কিন্তু আমরা জানি ক্যানের সাথে তো মূল ভার্বের পিপি হবে না, তাই আমরা শুধু সেভ দিলাম। তারপর আমরা বাই বলছে, আচ্ছা এটা দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম বলছে, তাই এরকম, এটা প্যাসিভ না। তো আমরা কিন্তু হোম নিয়ে আলোচনা করতেছি যে প্যাসিভ করার জন্য, আর এরা বলতেছে কি ওই যে হুরে যে বাই হোম বানাইছে সেটা এটা প্যাসিভ করেই দিয়ে দিছে, আমরা বলছি উল্টা করতাম অ্যাক্টিভ, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের প্যাসিভ করার নিয়ম। তাই এই নিয়মটা যদি আমরা দেখতে চাই তাহলে হোম দিয়ে বাক্য শুরু হলে আচ্ছা এইটা ওই যে এইটা যেটা এটা হবে এই সূত্রে, এটা যেটা হো প্লাস অক্সিলারি যেটা এটা সূত্র পড়ে। তাহলে বলছে কোনো একটা সেন্টেন্সে হোম যদি থাকে তাহলে প্যাসিভ কীভাবে করবেন? দেখেন প্যাসিভ করার জন্য হোম ওয়্যার ইউ কলিং, তাহলে প্রথম বলছে হো দিলাম হো, তারপর বলছে অক্সিলারি ভার্ব দিলাম ওয়্যার, আর আমরা এখানে ওয়্যার না দিয়ে ওয়াজ দিলাম, কারণ হচ্ছে কি আপনার এখানে ইউ এই যে হো আছে হো এই কারণে। তারপর দেখেন এখানে দেওয়া আছে যে আমরা যখন ওয়্যার আছে মূল ভার্বের সাথে আইএনজি আছে, মূল ভার্বের সাথে আইএনজি থাকলে এটা প্যাসিভ করতে গেলে আমরা এম বিং ইজ বিং আর বিং লিখতে হয়, মানে বি ভার্ব, আর ফার্স্ট হলে ওয়াজ বিং ওয়্যার বিং, তাই আমরা ওয়াজ বিং দিলাম। তারপর দেখেন ভার্বের পিপি মূল ভার্বের, তাহলে মূল ভার্ব হচ্ছে কল ইডি দিলাম, সূত্র অনুসারে বাই দিলাম বাই, সূত্র অনুসারে সাবজেক্ট মানে অবজেক্ট যেটা এটা বসাতে হবে, তো আমরা দিলাম অবজেক্টটা ইউ। এভাবে আমাদের করতে হবে। তো আমরা যদি নিচে যাই, বাক্যের ভার্বটি যদি ফ্রেজাল ভার্ব হয় তাহলে সাথে সাথে প্রিপজিশন সবসময় ভার্বের সাথে থাকবে। যেমন খেয়াল করে দেখেন শি প্লেড অন দ্য ফ্লুট, এটা প্যাসিভ করতাম, তাহলে দেখেন প্রথমে আমরা জানি যে শি প্লেড, তাহলে খেয়াল করে দেখেন শি হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, প্লে অন একসাথে, এটা হচ্ছে আপনার ফ্রেজাল ভার্ব মানে ফ্রেজ যুক্ত ভার্ব, এটা হচ্ছে ভার্ব, আর দ্য ফ্লুট মানে বাঁশি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে মানে প্যাসিভ করার নিয়ম হচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট, তাই অবজেক্টের সাবজেক্ট বানালাম দ্য ফ্লুট। তারপর আমরা বলতেছি যে বি ভার্ব হবে, তাহলে দেখেন এখানে ফ্লেড দেওয়া আছে মানে কি মূল ফার্স্ট ইনডিফিনিট আছে, ফার্স্ট ইনডিফিনিট হলে বি ভার্ব কী হয় ওয়াজ অথবা ওয়্যার দিলাম ওয়াজ, মূল ভার্বে পিপি ফ্লেডের মানে পিপি দেওয়া আছে ফ্লেডে দেওয়া আছে, অন যে সাথে আছে অন দেওয়া দিলাম সাথে, আর সূত্র অনুসারে বাই দিলাম সূত্র অনুসারে বাই। তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট আসলে শি, শি এর অবজেক্ট হচ্ছে হার, হয়ে গেল। এখন দেখেন ওই যে এখানে লাগা দুইটা প্রিপজিশন, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এখানে ফ্লেড অন মানে প্লে অন একসাথেই ব্যবহার করা হয়, তাই এখানে প্রিপজিশন বাদ যাবে না, আর পরে বাইও ব্যবহার করবে হোক পাশাপাশি দুইটা প্রিপজিশন তবু করতে হবে। এখানে কিছু দেওয়া আছে যে আমরা সবসময় বাই বলতেছি যে প্যাসিভ করতে গেলে বাই ব্যবহার করতে হয়, কিছু কিছু শব্দ আছে তাদের সাথে বাই লাগে না, নো এর সাথে টু ব্যবহার করতে হয়, বাই না। এনো এর সাথে উইথ, সারপ্রাইজের সাথে অ্যাট, স্যাটিসফাইয়ের সাথে উইথ, এগুলো আছে, এগুলো দিতে হয়। যেমন দেখেন আই নো হিম, তাহলে দেখেন প্রথমে হবে অবজেক্ট হবে সাবজেক্ট, হিম হবে হি, নো প্রেজেন্ট ইনডিফিনিট, বি ভার্ব হবে এম ইজ আর দিলাম ইজ, মূল ভাবে ফার্স্ট পার্টিসিপল দিলাম নোন। তারপর শুধু সূত্রের বাই, এই বাই না দিয়ে টু দেওয়া হয়েছে, পরে সাবজেক্ট হবে অবজেক্ট, আই এর অবজেক্ট মি দেওয়া আছে, অর্থাৎ নো থাকলে বাই দেবো না প্যাসিভ আমরা টু দেবো। তো এখানে দেখেন অসংখ্য দেওয়া আছে, এখানে দেখেন একটি বয়সের সাবজেক্ট যদি পিপল ওয়ান সামবডি হয় তাহলে প্যাসিভ করার পরে বাই সহ লেখা লাগে না, অথচ তখন আর বাই দিয়ে এইগুলো না লিখলে চলে। একটি বয়সে যদি সাবজেক্ট পিপল ওয়ান সামবডি হয় তাহলে না লিখলেও চলবে। যেমন দেখেন এখানে দেওয়া আছে পিপল অলওয়েজ রিমেম্বার দ্য পেট্রিয়টস, পিপল হচ্ছে গিয়ে আপনার সাবজেক্ট, রিমেম্বার হচ্ছে ভার্ব, দ্য পেট্রিয়টস হচ্ছে গিয়ে আপনার মানে অবজেক্ট, তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট দিলাম দ্য পেট্রিয়টস, প্রেজেন্ট ইনডিফিনিট আছে বি ভার্ব হবে এম ইজ আর দিলাম আর, অলওয়েজ আসলে অলওয়েজটা বসাই দিলাম। তারপর সূত্র মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, মূল ভার্ব হচ্ছে রিমেম্বার, এর ফার্স্ট পার্টিসিপল দিয়ে রিমেম্বার্ড, সূত্র অনুসারে হবে বাই, সূত্র অনুসারে হবে সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে পিপল, এটা অবজেক্ট হিসেবে লিখবো পিপল। তো
তাহলে ওই এইটাই বলছে যে যদি কোনো একটা সেন্টেন্সে পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি যদি থাকে তাহলে বাই দিয়ে আর সাবজেক্টের অবজেক্ট লেখা লাগবে না, না লিখলেই চলবে। বাক্যে ক্রিয়ার কর্তা দেওয়া না থাকলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় সুবিধাজনকভাবে আমরা কর্তা নেব, সামওয়ান, সামবডি, পিপল। এখন একইভাবে ওই যে এই প্রশ্নটা যদি আমরা বুঝতে চাই তাহলে এটা বুঝতে হবে। এখন মনে করেন প্রশ্ন দেওয়া আছে দ্য পেট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার। হ্যাঁ, এখন বলছে এটা অ্যাক্টিভ করো, তাহলে আপনি বলতে পারেন যে আচ্ছা এটা যদি অ্যাক্টিভ করি তাহলে বাই দ্য অবজেক্ট কই, বাই দ্য অবজেক্ট তো নাই, আমরা তো লিখে নাই। কেন লিখে নাই? ওই যে বাই পিপল, বাই ওয়ান, বাই সামওয়ান থাকলে লিখে নাই। এখন যদি আমরা অ্যাক্টিভ করতে চাই তাহলে আমরা ধরে নিব যেখানে পিপল ছিল, ঠিক আছে, আমরা ধরে নিব যেখানে পিপল ছিল, তাই এটাকে আবার সাবজেক্ট বানাবো। এটা বলছে যদি মানে সাবজেক্ট না থাকে তো আমরা সুবিধা মতো ওই যে পিপল আর সামবডি, সামওয়ান যে মনে ভাববো যেখানে ছিল লিখছি না, তাই এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে করব। বইয়ের যদি রাইট ফর্ম অফ ভার্ব আকারে আসে তাহলে ভার্বটি অ্যাক্টিভ না প্যাসিভ হবে সে সম্বন্ধে একটা ম্যাজিক শেখার আগে দুটি বিষয় জানা দরকার। এজেন্ট ক্রিয়াকর্তা মানে কার্য সম্পাদনকে এজেন্ট বলা হয়। সাবজেক্ট বাক্যে যার সম্বন্ধে বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। এটা সাধারণত বাক্যের শুরুতে থাকে। আপাত দৃষ্টিতে বিষয় দুটি একই মনে হলে দুইয়ের মধ্যে পার্থক্য আছে, নিচে কিছু দিলাম। আই ইট রাইস, আমি ভাত খাই, রাইস ইজ ইটেন বাই মি। এখানে প্রথম কর্তা কিন্তু হচ্ছে কি আপনার এজেন্ট, মানে নিজের কাজ নিজে করতেছে, কি করতেছে, সে ভাত খাইতেছে। আর দ্বিতীয় কিন্তু রাইস কিন্তু নিজে নিজে ভাত খাইতেছে না, রাইস কি ভাত খাইবো না, তাই বোঝা গেল প্রথমটা সাবজেক্ট নিজে কাজ করতেছে, খাইতেছে, আই ইট আমি খাই। আর দ্বিতীয়টা হচ্ছে রাইস ইজ ইটেন মানে ভাত তো আর নিজে নিজে খায় না, তো এটাই বলতেছে। প্রথম বাক্যে যে সাবজেক্ট এজেন্ট মানে কি যে নিজে কাজ করলে, আর দ্বিতীয় বাক্যে হচ্ছে কি রাইস হচ্ছে সাবজেক্ট, মি কিন্তু এজেন্ট, ঠিক আছে। এটাই বলছে। প্যাসিভ ম্যাজিকের ক্ষেত্রে বলতেছে যে এজেন্ট যদি বাক্যের সাবজেক্টে উল্লেখ না থাকে তাহলে ভার্বটি প্যাসিভ হয়, বিপরীত পক্ষে এজেন্ট যদি সাবজেক্টে উল্লেখ থাকে তাহলে অ্যাক্টিভ হয়। মানে এটা বলতেছে আমরা প্যাসিভ সিনোর পাই, আমরা প্যাসিভ বলছি যে ওয়ার্ডস আর কনফিউজ, মানে যদি সাবজেক্ট সেই কাজটা করে, সাবজেক্ট যদি ভার্ব অনুসারে কাজটা করে, যেমন আই ইট আমি খাই, তাহলে কাজটা কে করতেছে, আমি করতেছি না, তাহলে এটা কি আছে, এটা অ্যাক্টিভ আছে। আর রাইস ইজ ইটেন মানে কি ভাত কি খাইতে পারে না, তাহলে সেটা হচ্ছে কি আপনার প্যাসিভ আছে, ওইটা এখানে বলছে, উপরে বলছে নিচেরটা এখানে বলছে। তারপর দেখেন যে রিফ্লেক্সিভ অবজেক্ট আছে। রিফ্লেক্সিভ মানে কি যেগুলো শব্দের সাথে সেলফ কথা থাকবে, সেলফ বা সেলফস। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অপরিবর্তিত থাকবে, টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে, মূল ভার্বে পিপি, বাই দিয়ে রিফ্লেক্সিভ অবজেক্ট বসবে। যেমন যদি আমরা দেখি লীলা ফ্যান্স হারসেলফ, ঠিক আছে, লীলা ফ্যান্স হারসেলফ, এটা এখানে দেখেন সেলফ যদি থাকে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। তাহলে আমরা যদি ভয়েস করতে চাই আমরা যদি অবজেক্ট হয় সাবজেক্ট, কিন্তু কেন অবজেক্ট নাই, কীভাবে হারসেলফ যেটা এটা অবজেক্ট না, হারসেলফ এটা হচ্ছে আপনার রিফ্লেক্সিভ অবজেক্ট, তাই আমরা এখানে হারসেলফটাকে সাবজেক্ট বানাবো না, এক্ষেত্রে সাবজেক্ট যে লীলা আছে সেই লীলাই থাকবে। তারপর বলতেছে যে বি ভার্ব, দেখেন এখানে এটা আছে ফ্যানের সাথে এস আছে, ফ্যান্স মানে কি এটা প্রেজেন্ট ইনফিনিট বি ভার্ব এম ইজ আর, তাই আমরা দিলাম ইজ। তারপর মূল ভার্বে পিপি দিলাম, ফ্যান বানাই দিলাম। তারপর সূত্র অনুসারে বাই দিলাম বাই, আর সাবজেক্টে অবজেক্ট, কিন্তু সাবজেক্ট তো আমরা পাল্টাইছি না, তাই ওই যে রিফ্লেক্সিভ অবজেক্ট আছে এইটাই বসে দেবো, হারসেলফটাই বসাই দেবো, সেটাই দেওয়া আছে। বাক্যের অবজেক্ট যদি পেকটিটিভ বা কমপ্লিমেন্টারি অবজেক্ট হয় তাহলে প্যাসিভ করার সময় অবজেক্টের সাবজেক্ট ফর্ম প্লাস টেন অনুসারে পিপি, এইটা হচ্ছে নর্মাল সেন্টেন্সে উপরে যেগুলো বলছে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, ওই যে এটা বলছে দে ইলেক্টেড, এটা আমরা উপরে আলোচনা করছি। কগনেট অবজেক্ট যুক্ত সেন্টেন্সের প্যাসিভ করার নিয়ম। কগনেট এটাও আমাদের জানা দরকার নাই, আমরা নর্মালি করবো, এখানে কগনেট হোক অবজেক্ট নাকি কি এটা আমার জানা দরকার নাই, নর্মালি যেটা সেটাই। যেমন দেখেন এখানে যে এই সূত্রটা দিছে, আমি এই সূত্রটা মনে করেন ভুলে যান, আপনি প্রশ্নটা দেখেন পারেন কিনা, হি রান এ রেস, এটা দেখেন, ঠিক আছে, উপরে কি বলছে সেটা আমাদের জানা দরকার নাই। কগনেট মানে কি যে ভার্ব এবং অবজেক্ট যদি একই শব্দ থেকে উৎপত্তি হয়, রান মানে দৌড়ানো, রেস মানে ওই দৌড় প্রতিযোগিতা, দুইটা একই শব্দ থেকে আসছে, সেটা আমরা অবজেক্ট অধ্যায় যেটা সেটা প্রোনাউনে যে আমরা ভার্বের মধ্যে আছে, এটা কগনেট ভার্ব নিয়ে আমরা আলোচনা করছি, সেটা ভার্ব অধ্যায় আপনার জেনে যাবেন যে কগনেট মানে কি। তাহলে এখানে যে সূত্র আছে এই সূত্র আমাদের কোনো প্রয়োজন নেই, আপনি দেখেন এখানে লেখছে হি রান এ রেস, নর্মালি ভাবেন তাহলে কী হবে, অবজেক্ট হবে সাবজেক্ট, তাহলে এ রেস প্রথমে লিখবো, তারপরে দেখেন বি ভার্ব, এখানে রান হচ্ছে ফার্স্ট, তাহলে বি ভার্ব ওয়াজ বসাবো, মূলভাবে ফার্স্ট পার্টিসিপল রান রেন, আবার রান হয়ে যায়। তারপর সূত্র অনুসারে বাই দিলাম বাই, সূত্র অনুসারে সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট হি, এর অবজেক্ট হিম, সেটাই দেবো। তো এখানে যেটা বলছে এগুলো দেখা দরকার নাই, কারণ এটা নর্মালি সূত্র, এরা আলাদা মানে করছে, এটাও আমরা আলাদা করার দরকার নাই। একইভাবে দেখেন যেখানে কমপ্লিমেন্টবিহীন কোয়েসিভ প্যাসিভ ভার্ব যুক্ত একটি ভয়েসকে প্যাসিভ রূপান্তর করতে শুরুতে অপরিবর্তিত থাকে, সাবজেক্টটি বসে,
ভার্ব টু বি, তারপর ভার্বে পিপি। এগুলো আমাদের দেখার দরকার নেই, আমরা নর্মালি যেগুলো আছে সেই নিয়মগুলো আমরা করব। এখানে যে অন্যান্য নিয়ম দেওয়া আছে, বিভিন্ন নিয়ম দেওয়া আছে কি আমরা এই নিয়মগুলো দেখবো না। এখানে দেখেন নিড, বি, ডিয়ার এগুলো দিচ্ছে, এগুলো পেসিভ করার সময় এদের পরে টু বসতো। হ্যাঁ, এগুলো তো আমরা জানি নর্মাল নিয়ম। কীভাবে যদি বলেন যে কীভাবে নর্মাল নিয়ম, তাহলে আসেন আমরা দেখে একটা নিয়ম আমরা যে এটা যে নর্মাল নিয়ম সেটা দেখি যে একটি বাক্যে যদি নিড, বিড এগুলো থাকে তাহলে কি করতে হয়। দেখেন এগুলো সাধারণত পরীক্ষায় যে নিড, বিড, ডেয়ার, মেক, হিয়ার, সি, ফিল, লেট, হেল্প, নো, বিহোল্ড, ওয়াচ ইত্যাদি ভার্বগুলো থাকে তাহলে পেসিভ করার সময় এদের পরে টু ব্যবহার করতে হয়। যেমন উই মেড হার রিসাইট এ পোয়েম, তাহলে দেখেন এখানে দেখেন হার আছে, এটা সাবজেক্ট বানাবো। শি, মেড আছে ফার্স্ট ইনডিফিনিট, বি ভার্ব ওয়াজ, তারপরে মূল ভার্বে ফার্স্ট পারসন মেড দেবো। তারপর দেখেন এই যে রিসাইডে পোয়েম দেওয়া আছে, খেয়াল করে দেখেন, তাহলে এই যে রিসাইড এখানে একটা ভার্ব শুরু হলো, তাহলে দেখেন সামনে একটা ভার্ব দিলাম মেড, পরে একটা ভার্ব আছে রিসাইড, তাহলে শেষে ভার্বের সাথে তো টু বসাতে হবে, স্বাভাবিক না? তাই আমরা স্বাভাবিকভাবে টু বা টু প্লাস ভার্ব দিব, পাশাপাশি দুইটা ভার্ব থাকলে টু দিতে হয়, অথবা আইএনজিও দিতে হয়। কিন্তু এখানে আইএনজি দেওয়া যাবে না, কারণ এগুলোর সাথে নিড, বিড, ডেয়ার, মেক, হিয়ার, সি, ফিল এগুলো থাকলে পরে আইএনজি দিতে হয় না, টু দিতে হবে, আইএনজি দিলে হবে না। একইভাবে এখান থেকে আছে দেখেন যে ইম্পারেটিভ বাক্যে অ্যাক্টিভ ভয়েসকে যদি মানে প্লিজ বা কাইন্ডলি কথা থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু কথা উল্লেখ করব। আর তবে নেগেটিভ বাক্য হলে টু এর পূর্বে নট বসাবো। যেমন দেখেন প্লিজ ডু নট স্মোক, তাহলে বলবো ইউ আর রিকোয়েস্টেড টু, তবে টু এর আগে আমরা নটটা দিয়ে দেবো, তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু, আর ওই যে স্মোকটা আমরা বসায় দিয়ে দেবো। তো এখানে যেগুলো আছে এইটা যে সূত্র আছে এগুলো নর্মাল সূত্র, এগুলো লাগবে না, কারণ এগুলো দরকার নাই। এখানে দেখেন দেওয়া আছে লাভ, ডেজার, উইশ, লাইক, ওয়ান্ট প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভকে পেসিভ করার জন্য কীভাবে করতে হবে বলছে যে সাবজেক্ট প্লাস বার অপরটিতে থাকবে ডাইরেক্ট অবজেক্ট, তারপরে টু বি ভার্বে পিপি বাই দ্য বসানো হয়। আমরা যদি একটা সেন্টেন্স দেখি যে দেখেন হি ওয়ান্টস মি টু ডু দ্য ওয়ার্ক, তাহলে এটা দেখেন প্রথমে হি থাকবো, ওয়ান্টসে থাকবো, ই ওয়ান্টস এই কথা ঠিকই থাকবো, আর মি টু ডু দ্য ওয়ার্ক এখান থেকে আমরা দ্য ওয়ার্কটা সাবজেক্ট বানাবো। তারপরে দেখেন টু বি দেবো, তারপর ডু এর ফার্স্ট হবে ডান, তারপর বাই দিয়ে মি দেবো। বলতেছে কি যে যদি এইগুলো যদি থাকে লাভ, ডেজার, উইশ, লাইক এগুলো থাকে, তারপর যদি অবজেক্ট থাকে, তারপরে যদি টু প্লাস ভার্ব থাকে, দেখেন হি ওয়ান্টস, ঠিক আছে, তারপর অবজেক্ট মি, তারপরে ইনফিনিটিভ এই যে টু প্লাস ভার্ব যদি থাকে তাহলে আমরা বলছি যে প্রথমে অপরটিতে থাকবে, তারপরে ডাইরেক্ট অবজেক্ট যেটা সেটা আমরা দিব, তারপর টু বি দিব, তারপর মূল ভার্বে পিপি বাই দ্য ইনডাইরেক্ট দেব। ডাইরেক্ট মানে হচ্ছে বস্তুবাচক, আর ইনডাইরেক্ট হচ্ছে আপনার ব্যক্তিবাচক অবজেক্ট কি। তো এখানে যে আছে এইগুলো এখানে আছে দেন অ্যাগ্রি, বি অ্যাংশাস, অ্যারেঞ্জ, ডিটারমাইন্ড, এগুলো যে ডিসাইড, ডিমান্ড, তারপর যদি ইনফিনিটিভ থাকে মানে টু প্লাস ভার্ব থাকে তাহলে অবজেক্টকে বয়স করার নিয়ম হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব অপরবিতে থাকবো দ্যাট পর্যন্ত, তারপর অবজেক্টটাকে আমরা লিখবো, তারপর শুড বি দেবো, তারপর টু এর পরবর্তী ভার্বের পিপি দেবো। যেমন দেখেন হি ডিসাইডেড টু সেল দ্য হাউস, তাহলে এটা দেখুন 2006 সালে আসছে, এর ভিতরে আর আসে নাই কোনো এই নিয়মে কোনো আর বয়স আসে নাই। হি ডিসাইডেড টু সেল দ্য হাউস, তাহলে এসে বলতেছে কি যে হি ডিসাইডেড এতটুকু ঠিক থাকবে, এটাকে আমরা ধরবো না। তারপর আমরা বলছি কি যে একটা দ্যাট বসাবো, দিলাম দ্যাট, তারপর বলছে অবজেক্ট এই যে দাস হাউস এটা দিলাম, তারপর বলছে শুড বি দিলাম শুড বি, তারপর বলছে যে মূল ভার্ব এই যে টু এর পরবর্তী যে ভার্ব থাকবে এই যে টু সেল যে ভার্বটা, এখানে যে সেল ভার্বটা যে টু সেল এই ভার্বটারে সেলটারে আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল সোল্ড দিব। একইভাবে দেখেন এখানে দেশ আরেকটা, এটা যে 2006 সালে আসলে এর ভিতরে আর কোনো নিয়ম এরকম আসে নাই। অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, সাজেস্ট, রিকমেন্ডেড, জিরান্ট প্লাস অবজেক্টকে অ্যাক্টিভতে পেসিভ করে নেমেছে, প্রথম অপরবিতে থাকবো দ্যাট বসাবো, তারপর অবজেক্ট শুড বি জিরান্ডের পিপি। যেমন দেখেন হি রিকমেন্ডেড ইউজিং বুলেট প্রুফ জ্যাকেট, তাহলে দেখেন হি রিকমেন্ডেড উদ্ধৃতি ঠিকই থাকবে, হি রিকমেন্ডেড এটা থাকবে। তারপর আমরা জানি সূত্র অনুসারে বলছে দ্যাট, আমরা দিলাম দ্যাট দিলাম, তারপর বলছে যে অবজেক্ট এই যে বুলেট প্রুফ জ্যাকেট যেটা এটা হচ্ছে অবজেক্ট দিলাম, তারপর বলছে শুড বি দিলাম শুড বি, তারপর বলছে শুড বি পরে জিরান্ডের ভার্ব যেটা থাকবে ওই যে ভার্বের সাথে যে আইএনজি আছে ইউজিং, এই ভার্ব প্লাস আইএনজি যারা এটা তো জিরান্ড, এই জিরান্ডের ভার্ব যেটা ইউজ এটাকে মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিলাম ইউজড এইভাবে। তো এই দেখেন বয়স থেকে এখানে আসে বিভিন্ন পরীক্ষা দেখেন আসছে, বিভিন্ন বিশেষে বয়স থেকে আসছে, পিএসসি বিভিন্ন পরীক্ষায় দেখবেন বয়স আসছে, যেমন অনেক প্রশ্ন আপনি পাবেন, যেমন ইট হ্যাজ টু বি ডান বাই মি, এটাকে আপনি বলতেছে অ্যাক্টিভ করতেন, অথবা ওপেন দ্য ডোর এটা কীভাবে আপনি বয়স করতেন, ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন্ড, কোথায় এটা এই যে লেট দ্য ডোর বি ওপেন্ড। সূত্রগুলো পারলে এটা কিন্তু আমি কিন্তু মানে ওই সূত্রের সাথে এই উদাহরণটা আমরা আলোচনা করছি, ওপেন দ্য ডোর নিয়ে আমরা ব্যাখ্যা করেছি। তো
তো আপনি দেখেন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সূত্রের সম্পর্কিত যে উদাহরণগুলো ছিল এইগুলোই বিভিন্ন পরীক্ষা আসছে। তো আপনি যদি প্র্যাকটিস করেন সূত্রগুলো, আর এখানে যদি এক্সারসাইজ করেন এই সূত্রটা নিচে ব্যাখ্যা দেওয়া আছে, এটা কোন সূত্রের সাথে মিলছে সেই ব্যাখ্যাটা দেওয়া আছে, আপনি যদি পড়েন তাহলে ইজিতে আপনি পারবেন। তো সবসময় মনে রাখতে হবে এখানে যে আমাদের যে বিষয়টা জানা দরকার যে সূত্র পরে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেমন গভর্নমেন্ট প্রাইভেট ব্যাংক বিভিন্ন প্রশ্ন এখানে দেখেন অসংখ্য আসছে, দেখেন অভাব পাবেন না প্রশ্ন। এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তো আসবেই এখান থেকে, কারণ এটা তো তাদের কাজ, এখান থেকে দিতে হবে, কারণ এটি না দিলে তো আর হবে না। তো দেখেন যে অসংখ্য প্রশ্ন আছে। তো পরবর্তীতে আমরা অন্য একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব।